শাহান আক্তার কিরণ। আমি টেক্সটাইল জেনেসিসে রিজিওনাল লিড হিসেবে কাজ করছি বিগত 3 বছর ধরে, যেখানে আমি ডিজিটাল ট্রেসেবিলিটি এনশিওরিং এর জন্য কাজ করছি। আমাদের কোম্পানিটা বেসিক্যালি একটা সফটওয়্যার কোম্পানি, যারা পুরো গার্মেন্টস ট্রেডকে সাপোর্ট করছে তাদের ডিজিটাল ট্রেসেবিলিটিটা অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ডিপিপি টার্গেটটাকে মিট আপ করার জন্য সিঙ্কড ওয়েতে এবং খুব ট্রাস্টেবল ওয়েতে একটা রোবাস্ট সিস্টেমের মাধ্যমে কিভাবে হেল্প করা যায়। বিফোর দ্যাট, আমি যদি আমার প্রফেশনাল এক্সপার্টিজমের কথা বলি, আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম 16 বছর আগে একটা নন কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে, যেখানে আমার সৌভাগ্য হয় সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে কাজ করার এবং সেই ফ্যাক্টরিটাকে কমপ্লায়েন্স নিয়ে ডেভেলপ করার। যেহেতু সেই সময়টাই আসলে কমপ্লায়েন্সটাই খুব বড় একটা রিকোয়ারমেন্ট ছিল এবং নতুন রিকোয়ারমেন্ট হিসেবে আরএনজি সেক্টরে এসছে। অ্যান্ড আফটার দ্যাট আমি এইচএনএম এ কাজ করি প্রায় 8 বছরের বেশি, এবং সেখানে আমি সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল অডিটর এবং ডেভেলপার হিসেবে কাজ করি দীর্ঘদিন ধরে। এবং ইন্ডাস্ট্রির যে র্যাডিক্যাল চেঞ্জ, সোশ্যাল অডিট, এনভায়রনমেন্টাল অডিট থেকে শুরু করে একটা ডেভেলপমেন্ট স্টেজে ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়ার জন্য যে হ্যান্ড টু হ্যান্ড কাজগুলো করা হয় এবং নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট করা হয়, সেই টিমগুলোতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এর পরবর্তীতে আমি কিছু কনসালটেন্সি ফার্ম অ্যান্ড দেন একটা লার্জেস্ট অ্যাপারেল ব্র্যান্ড সাউথ আমেরিকার রজার্স ট্রেনার এর বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার সাস্টেনেবিলিটি রেসপন্সিবল হিসেবে কাজ করেছি। সো থ্রু আউট মাই এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো একটা সময় চলতো রেগুলার রিকোয়ারমেন্ট দিয়ে, যেমন ব্র্যান্ডসরা আমাদেরকে রিকোয়ারমেন্ট সেট করে দিতেন এবং সেই অনুযায়ী আমরা কমপ্লাই করতাম। সো আমি যদি খুব সংক্ষেপে বলি যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যে র্যাডিক্যাল চেঞ্জটা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে পুরোপুরি আমাদের ডাইনামিক চেঞ্জ অ্যাবাউট অ্যাপ্রোচ। লাইক আগে ছিল কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি নতুন করে কি দিতে পারেন কনজিউমার্সদেরকে এবং কাস্টমারদেরকে। সো সেই কম্পিটিটিভ জায়গাটাকে আমাদের এনশিওর করতে হবে, এবং আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম টু প্রিপেয়ার আওয়ার ইন্ডাস্ট্রি, যে কিভাবে আমরা নিজেদেরকে রেডি করতে পারি, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের লিডারশিপ একটা বড় ফ্যাক্টর, যেখানে আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের এন্টারপ্রেনিয়র যারা আছেন তাদের মাইন্ডসেটে চেঞ্জ নিয়ে আসতে হবে, এবং সেই সাথে আমি স্যারের কথাগুলো শুনছিলাম এবং 100% অ্যাগ্রি উইথ দ্যাট, যে আমাদের গভর্নমেন্টকে আরো বেশি অ্যাফিলিয়েটেড হতে হবে এই ইন্ডাস্ট্রিটাতে। আমরা স্টিল নাও দেখি যে আমাদের রিকোয়ারমেন্ট নিয়ে যেতে হয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক কান্ট্রিতেই আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে গভর্নমেন্ট আরো বেশি প্রোঅ্যাক্টিভ হয়েছে তাদের এই টেক্সটাইল সেক্টরটাকে বা গার্মেন্টস সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাগুলোতে ইনভলভ হওয়ার। তো এটার ব্যাপারে আমি একটু পরে আসছি। তো আমি যদি বলি যে গুরুত্বপূর্ণ 3টা মানে জায়গা আছে, যে জায়গাগুলোতে আমাকে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, এবং তাহলেই হয়তো বা আমাদের পরিবর্তনটা ইন্ডাস্ট্রিতে আসা সম্ভব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্স থেকে ডেটা ড্রিভেন সাস্টেনেবিলিটির দিকে যেতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে মাইন্ডসেটটা আছে যে সার্টিফিকেশন মানেই আমার সাস্টেনেবিলিটি বা কমপ্লায়েন্স, ব্যাপারটা কিন্তু তা না। কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটির ভিতরে স্লাইট একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স মিনস হোয়াট আই এম কমপ্লাইং, অ্যান্ড সাস্টেনেবিলিটি মিনস আমি আমার জায়গাটাকে কমপ্লাই করলাম এবং সেটাকে আমি লং টার্মে কিভাবে বজায় রাখবো এবং সেখান থেকে আমি আমার নিজেকে আরো কিভাবে ডেভেলপ করব। এই জায়গাটাতে আমরা আসলে অনেক জায়গায় ল্যাক করি। আমাদের মোস্ট অফ দ্য এন্টারপ্রেনিয়র শুধুমাত্র সাময়িক একটা সার্টিফিকেশনের উপরে বেস করে থাকেন, এবং যেটার কারণে ডেটা ড্রিভেন সাস্টেনেবিলিটি যেটাকে আমরা বলছি, সেখানে আমার র ম্যাটেরিয়াল কোথা থেকে আসছে, আমার কার্বন এমিশন কত, আমাদের ওয়াটার এবং আমাদের ফুয়েল কনজাম্পশন যেগুলো আছে সেগুলোর যে ডেটাগুলো থাকছে সেটা আমি কিভাবে নিজের কাছে কনজার্ভ করছি, দেন আমার রিসাইকেল ম্যাটেরিয়াল কি পরিমাণ আমি ইউজ করছি, আমার পুরো সাপ্লাই চেনের ট্রেসেবিলিটি বা ভিজিবিলিটি আমার কাছে আছে কিনা বা কন্ট্রোল আমার কাছে আছে কিনা, সেই জায়গাগুলোকে অবশ্যই আমাদের হাতের মধ্যে রাখতে হবে।
এছাড়াও আমি যেটা কমপ্লিটলি খুবই স্ট্রংলি সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে যে অটোমেশন, এআই এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং এর একটা দ্রুত বিস্তার হতে যাচ্ছে। তো আমাদের আসলে এই ব্যাপারটাতে আইডিয়া খুবই কম। আমরা ইন জেনারেল ভেবে বসি যে আসলে সব জায়গাতেই এগুলো হয়তো অ্যাপ্লিকেবল, আসলে কিন্তু তা না। আমার যে জায়গাগুলোতে যেটা অ্যাপ্লিকেবল সেই জায়গাগুলোতে সেই স্পেসিফিক এরিয়াটাকে ইনক্লুড করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে এন্টারপ্রেনিয়রদেরকে মনে রাখতে হবে যে আগামী দিনের ব্যবসা শুধুমাত্র শ্রম ব্যয়ের উপরে নির্ভর করবে না, বরং এই প্রতিযোগিতাটা আরো বেশি বাড়বে, যেখানে এআই ভিত্তিক প্ল্যানিং এবং ফোরকাস্টিং এর একটা প্র্যাকটিস থাকবে, দেন স্মার্ট প্রোডাকশন মনিটরিং থাকবে এবং ডিজিটাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম এনাবল হবে। সেই সাথে অটোমেশন এবং রোবোটিক্স সিস্টেমগুলো এনাবল হবে। অলরেডি আপনারা দেখবেন বাইরের বিভিন্ন কান্ট্রিতে এগুলো স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স যেটাকে আমরা বলি, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতেই হবে। কম দামে যদি আমি এখন চিন্তা করি যে আমাকে শুধুমাত্র থার্ড থার্ড যে আমি এরিয়াটাতে আসি, সেটা হচ্ছে আমরা যদি স্টিল নাও পড়ে থাকি যে আমাকে শুধুমাত্র লো প্রাইসেই প্রোডাকশন করতে হবে এবং কোনোভাবে আমরা কমপ্লায়েন্সটাকে আপাতত কমপ্লাই করে আবারও আগের মতো জায়গাগুলোকে মেনটেন করব, এটা আসলে খুব বেশি দিন সাস্টেন করবে না। এটা হয়তো বা আমরা অলরেডি দেখতে পেয়েছি, আমাদের যেই অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে। এটার ডেফিনেটলি একটা পলিটিক্যাল বা আদার্স ফ্যাক্টর কাজ করে, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে যারা সাস্টেইনেবল ইনিশিয়েটিভ গুলো নিয়েছিল বা যারা একটু প্ল্যানিং করে এগিয়েছে, তারা কিন্তু স্টে করে গেছে। এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটা ব্র্যান্ড বলেন বা আমি এখন যেহেতু একটা থার্ড পার্টি প্ল্যাটফর্মে কাজ করছি, আমি দেখি যে ব্র্যান্ডগুলোর আসলে এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটের উপর একটা ট্রাস্ট আছে যে যত ধরনের ক্রাইসিসে থাক না কেন বাংলাদেশ মার্কেট উঠে আসবে। সো এই বিশ্বাসটা আমাকে ধরে রাখতে হলে আসলে ভবিষ্যতে আমাকে আমাদের প্রোডাক্ট নিয়ে, স্যার যেটা বলছিলেন যে আমাদের ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, আমাদের R&D সেকশনটাকে আরো বেশি ফাংশনাল করতে হবে। সাস্টেনেবল ম্যাটেরিয়াল যেগুলো আমরা নিয়ে কাজ করছি, আমরা অলরেডি শুধুমাত্র চিন্তা করি যে ব্র্যান্ড আমাকে যেটা রিকোয়ারমেন্ট দিচ্ছে আমি সেই অনুযায়ী আমার কম্পোজিশন তৈরি করব বা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল বা গার্মেন্টস গুলো তৈরি করে আমি ডেলিভারি দেবো। বাট হোয়াট অ্যাবাউট ইনোভেটিং নিউ প্রোডাক্ট, নিউ ডিজাইন, ইনোভেটিং সাম সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজেস? সো এগুলো যদি আমরা নিজেদের ভিতরে একটু রিসার্চ করতে পারি, আই থিঙ্ক সেই জায়গাগুলো এবং সেটাকে আরো ভালোভাবে রিফ্লেক্ট করার জন্য যদি আমরা কিছু সফটওয়্যার বা প্রেজেন্টেশন টুলস তৈরি করতে পারি যেগুলো আমাকে আরো বেশি গ্রহণযোগ্য করবে, সেটা একটা পার্ট হতে পারে নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য। সেই সাথে ছোট ব্যাচে উৎপাদনের যে একটা ক্ষমতা, সক্ষমতা, সেটাকে আমাদের অবশ্যই ফাস্টেস্ট ওয়েতে আগাতে হবে, তৈরি করতে, এনাবল করতে হবে ফ্যাক্টরিগুলোতে। কারণ আমরা দেখি যে আসলে আমি যখন H&M এ কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অনেকগুলো ফ্যাক্টরি ছিল যারা 100% H&M এর প্রোডাকশনের উপরে ডিপেন্ডেন্ট ছিল। সো একটা সময় এসে দেখা গেল H&M এর যখন প্রোডাকশন রিডিউস করার একটা প্ল্যান হলো এবং তারা ডাইভার্সিভ ওয়েতে প্রোডাকশন স্প্লিট করার প্ল্যান করলো, তখন সেই ফ্যাক্টরিগুলো কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হলো। এবং তাতে করে উদ্যোক্তারা নতুন করে আবার চিন্তা করতে শুরু করলেন যে না, আমার মাল্টিপল কাস্টমার এখন ক্র্যাপ করতে হবে, বাট ততদিনে হয়তো অনেক বেশি দেরি হয়ে গেছে। সো আমাদের মাল্টিপল কাস্টমার গুলো, আমরা এখনো কনভেনশনাল কিছু ব্র্যান্ডের উপরেই কিন্তু নির্ভরশীল। আমি দেখি যে প্রচুর পরিমাণে লাক্সারি ব্র্যান্ড আছে যারা শুধুমাত্র ইউরোপ মার্কেটের উপরেই ডিপেন্ডেন্ট, তারা ইউরোপ মার্কেটের বাইরে যেতে পারে না, চায় না। সো সেই জায়গাগুলোতেও আমাদের ফোকাস করার বিষয় আছে যে আমরা ওই লাক্সারি ব্র্যান্ডগুলোকে কিভাবে আমাদের কান্ট্রির মার্কেটে ইন করাতে পারি, যেখানে আমাদের মার্কেটের একটা ভ্যালু অ্যাড হবে। সো সেই ক্ষেত্রে এই ছোট ছোট ইনোভেশন গুলো এবং ছোট ব্যাচে আমরা কিভাবে ফার্স্টেস্ট ডেলিভারি দিতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সো এগুলো আসলে বেসিক্যালি আমাদের একটা বড় পার্ট। এটার সাথে আমি যদি বলি যে লিডারশিপ বা এন্টারপ্রিনারদের যে জায়গাগুলোতে কাজ করা উচিত, সেটা হচ্ছে যে ডেটা লিটারেসি, দ্যাট মিনস ডেটা দেখে তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এনাবল করতে হবে। এআই লিটারেসি, দ্যাট মিনস এআই আসলে আমার কোন পর্যন্ত কাজে লাগছে। আমাদের একটা খুবই ভুল ধারণা আছে যে এআই আসলে আমাদের জব চলে যাবে বা আমাদের জব অপরচুনিটি কমে যাবে, আসলে কিন্তু ব্যাপারটা তা না।
এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের 90% সাপোর্ট দেয়। সো আমার যে কোনো জিনিসের অ্যাকিউরেসি আসলে কনফার্ম করার জন্য আমার এক্সপার্ট হিউম্যান রিসোর্স দরকার হবেই, এটা মাস্ট। সো হয়তো আমার কোয়ান্টিটি অফ হিউম্যান রিসোর্স কমবে কিছুটা, বাট যারা আবার এআই তে একটু নিজেদেরকে ডেভেলপ করবে তারা হয়তো বা জব অপরচুনিটিস পাচ্ছে, সেই সাথে এক্সপার্টিজম এটাকে আসলে আরেকটা পজিটিভ বা প্লাস হিসেবে ইয়ে করবে, অ্যাড করবে, যেইটাকে আমরা বলতে পারি যে আসলে ইটস এ কম্বিনেশন অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজম ইন ডিজিটাল টেকনোলজি। সো এই দুটো জিনিসকে এক জায়গায় করেই কিন্তু আসলে আমাদেরকে আগাতে হবে গার্মেন্টস সেক্টরে। সাস্টেনেবল লিডারশিপ যেটা আছে, এটা বেসিক্যালি আমাদের ডেফিনেটলি সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটিটাকে আমরা জাস্ট শুধু রিকোয়ারমেন্ট হিসেবে না রেখে এটাকে বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে যদি আমরা ফাংশন করি, হাউ মাচ উই হ্যাভ ইনভেস্টেড এবং কি পরিমাণ আরওআই আমি নিজেকে দিতে চাই, বা সেই জিনিসটা যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরো বেশি এফিসিয়েন্ট একটা ইন্ডাস্ট্রি হিসেবে আমাদেরকে তৈরি করতে সাহায্য করবে। এছাড়াও আমাদের যেটা ডিজিটাল ট্রান্সফরমেশন ম্যানেজমেন্ট, এখানে শুধুমাত্র আসলে not enabling the software or digital মেশিনারিজ, এখানে আমাকে আমার মানুষ এবং প্রসেস দুটোকেই আসলে এডুকেট করার এবং ইমপ্রুভ করার যে টেকনোলজিটা আছে সেই দিকে আমাকে ইনভেস্ট করতে হবে। এখানে যদি আমি বলি আসলে আমরা এই জায়গাটাতে অনেকখানি পিছিয়ে। আমরা চিন্তা করি যে আসলে এখানে আমার ইনভেস্ট করে কি লাভ, কিন্তু আসলে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে আমাদের নিজেদের জন্যই। আবার গ্লোবাল বিজনেস পার্সপেক্টিভ যদি আমি না বুঝি, কিভাবে আমার ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, আমার কাস্টমারের এক্সপেকটেশন এবং আমাদের মার্কেটের চেঞ্জগুলো আসছে, সেগুলো সম্পর্কে যদি আমি নিজেকে অ্যালার্ট না রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা খুব বেশি দূর আগাতে পারবে না। আমরা দেখি যে ইউরোপে আমরা অনেক সময় মার্কেটিং ডিপার্টমেন্টে যাই তাদের বিজনেস পারপাসে মিটিং করার জন্য বা যে কোনো ধরনের ফেয়ার অ্যাটেন্ড করার জন্য, বাট অনেক ধরনের ডেটা রিলেটেড বা আমাদের লেজিসলেশন রিলেটেড অনেক ফেয়ার হয় যে জায়গাগুলোতে এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের দেওয়া হয়। সো ওই জায়গাগুলোতে যদি আমরা পার্টিসিপেট করতে পারি অ্যান্ড সেই সাথে যদি আমরা ট্যালেন্ট ডেভেলপমেন্ট করতে পারি, সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। Coming to the point on making mistakes on DPP এবং সাস্টেনেবিলিটি ইমপ্লিমেন্টেশন, সো আমরা যেটা মানে সাধারণত ভুল করে থাকি সেটা হচ্ছে যে যেটা ফার্স্টেই বললাম, কমপ্লায়েন্সকে সাস্টেনেবিলিটি মনে করা, যেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেই সাথে আমাদের ডেটা সংগ্রহের কোনো প্রস্তুতি থাকে না। আমরা যেটা করি, আমাদের অডিট যখন হয় তখন আমরা কিছু পার্সন খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করি এবং সাময়িকভাবে কিছু ডেটা দিয়ে আমাদের অডিটটা পাস করিয়ে নিয়ে তারপরে আবার যাতাই। সো ওই জায়গাগুলো থেকে বের হয়ে এসে আমাদের একটা সিস্টেমেটিক্যাল জায়গায় যেতে হবে, হ্যাঁ, যেখানে আমরা আসলে আমাদের ডকুমেন্টগুলো প্লাস আমাদের ইনফরমেশনগুলো ইয়ারলি বা রেগুলার বেসিসে আমরা এটা কালেক্ট করবো এবং সেখান থেকে আমাদের প্ল্যানিং গুলো, টার্গেট গুলো সেট করবো কিভাবে আমরা সামনের দিক থেকে এটাকে আরো ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, এন্ড দেন সিস্টেমের বদলে শুধুমাত্র আমরা কি করি, ডকুমেন্ট নির্ভর কাজ করি। সো এই সেম জিনিসটা আসলে খুব বেশি দিন আমাদেরকে আর টিকিয়ে রাখতে পারবে না মার্কেটে। দেন সার্টিফিকেট অর্জনের দিকে মনোযোগ না দিয়ে আমাদের ম্যানেজমেন্টদের আরো বেশি ইনভলভ হতে হবে। ইনভলভমেন্ট মানে এই না যে ম্যানেজমেন্টকে সব দিকেই দায়িত্ব পালন করতে হবে, বাট বেসিক কিছু আইডিয়া থাকতে হবে যে কেন আমার এআই দরকার, কেন আমার কোথায় আমি আসলে ইনভেস্ট করব, কোথায় আমাকে আগে ইনভেস্ট করতে হবে, কোথায় আমাকে পরে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র মিড ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড না করে আমাদের এটাকে আমাদের যখন আমরা মার্কেটিং করতে যাচ্ছি তখন আমরা আমাদের প্ল্যানিংটাকে আসলে ভবিষ্যৎ প্ল্যানিংটাকে প্রেজেন্ট করতে পারি, যাতে করে তারা কাস্টমাররা বোঝে যে না, তাদের আপকামিং ডিমান্ড বা তাদের মার্কেটের আপকামিং ডিমান্ড গুলো আমরা আসলে আগে থেকেই জানি। হ্যাঁ, সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট নিজেদের ভুলগুলোকে কারেক্ট করার জন্য। আর কনসালটেন্টদের ওপরে ডেফিনেটলি নির্ভর করতে হবে, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ মার্কেটে যদি আমি আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, কনসালটেন্টরা আসলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ডেলিভারি দিয়েই তারা নিজেদের বিজনেসটাকে টিকিয়ে রাখতে চান। এই মানসিকতাটা থেকে আসলে বের হতে হবে এবং এই রেসপন্সিবিলিটিটা আসলে ফ্যাক্টরি ম্যানেজমেন্টের, যে আমি
কোন ধরনের কনসালটেন্টের সঙ্গে কাজ করছি। সো আমি কি আসলে সেটা ঠিকঠাক মতো বুঝে নিলাম কিনা, এবং এগ্রিমেন্টের আগেই আমাকে এই জায়গাগুলোতে আসলে ফোকাস করতে হবে যে মালিক বা বোর্ডকে আমার কনসালটেন্ট ঠিক মতো বুঝিয়ে দিবে কিনা, সে কি কি কাজ করছে, তার টাইম লাইন কত, সেই অনুযায়ী সে কি কি আমাকে অ্যাচিভ করিয়ে দিবে, সেই জায়গাগুলো নিয়ে আমাকে প্রপার একটা ভিজুয়াল এগ্রিমেন্টে যেতে হবে। সো আমরা এই জায়গাটাতে খুবই বেশি পিছিয়ে আছি আমি বলবো। আর কনসালটেন্টদেরও আসলে মানসিকভাবে এটা কিন্তু আমাদের একটা প্রফেশনও হতে পারে ইন ফিউচার। সো কনসালটেন্টদেরও আসলে এইভাবে মাইন্ডসেট তৈরি করা উচিত, ইটস নট অনলি অ্যাবাউট আর্নিং মানি বাট রাদার দেন কন্ট্রিবিউটিং টু দ্য ইন্ডাস্ট্রি টু ডেভেলপ এ প্রপার সিস্টেম। সো ওই জায়গাটাতে যদি আমরা নিজেদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারি, বোথ ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, ইমপ্লিমেন্টেশন লেভেলের যারা কাজ করছে তারা এবং কনসালটেন্ট, তাহলে আমার মনে হয় যে কোনো প্রতিষ্ঠানের সক্ষমতা তৈরি করতে খুব বেশি দেরি হবে না। আর ডিপিপি বাস্তবায়ন বা ডিপিপির সাথে রিলেটেড আমি যদি কিছু সফটওয়্যার বা প্রযুক্তি যেটা আগামী দিনে প্রয়োজন হবে এবং যেটার উপরে বেস করে কি ধরনের জব আসতে পারে সেটা আমি একটু হাইলাইট করি, তাহলে আমি বলতে পারি যে সফটওয়্যার আসতে পারে এরকম নতুন যারা এন্টারপ্রেনিয়ার আসছেন বা তাদের জন্য একটা যে স্কোপ তৈরি হবে সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট প্ল্যাটফর্ম লাইক আস, ইআরপি ইন্টিগ্রেশন, পিএলএম বা প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টের যে প্ল্যাটফর্মগুলো আছে, দেন সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি সিস্টেম হতে পারে, কিউআর কোড এবং এনএফসি ভিত্তিক প্রোডাক্ট আইডেন্টিটি তৈরি করা হতে পারে, ব্লকচেন মেথড ইউজ করে যে প্ল্যাটফর্মগুলো কাজ করছে সাস্টেনেবল ম্যাটেরিয়ালের জন্য সেই ধরনের কিছু হতে পারে। দেন কার্বন ইমিশন অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট টুল হতে পারে, ইএসডি ডেটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বা এআই ভিত্তিক সাস্টেনেবিলিটি অ্যানালিটিক্স, এগুলো প্ল্যাটফর্মের একটা সুযোগ আছে। দেন আইটি সেন্সর, যারা পানি বিদ্যুৎ এবং গ্যাসের রিয়েল টাইম মনিটরিং তৈরি করতে পারছেন তাদের একটা স্কোপ তৈরি হবে। এপিআই ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন সফটওয়্যার একে অপরের সঙ্গে ইন্টিগ্রেশন করে নিজেদের ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করতে পারে, সেই জায়গাগুলো মানে সেই সফটওয়্যার গুলো আসলে আমাদের প্রজেকশনে মনে হয় যে আগামী 5-10 বছরে খুবই পটেনশিয়াল একটা স্কোপ পেতে পারে। আর এই ক্ষেত্রে যদি আমি বলি যে কি কি ধরনের জব অপরচুনিটিস তৈরি হতে পারে, সেখানে আমার কাছে মনে হয় যে ডেটা ডেটা এআই বেসড ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের একটা স্কোপ তৈরি হবে। এছাড়াও আমার কাছে মনে হয় এআই প্রোডাক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট যারা আছেন, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারে, সাস্টেনেবিলিটি অ্যান্ড ইএসডি স্পেশালিস্ট যারা আছেন তাদের একটা স্কোপ তৈরি হবে। এছাড়া ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট স্পেশালিস্ট, তাদের স্কোপ তৈরি হবে, সাপ্লাই চেইন অ্যানালিটিক্স এক্সপার্ট, রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার, ওয়াটার ইঞ্জিনিয়ার্স, হেলথ কেয়ার টেকনোলজি স্পেশালিস্ট, ইন্ডাস্ট্রিয়াল আইটি ইঞ্জিনিয়ার্স, এআই গভর্নমেন্টস অ্যান্ড এআই রিস্ক প্রফেশনালস। এগুলোর সাথে আমি যদি আরো কিছু বলি, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা আছেন তাদের একটা জব স্কোপ তৈরি হতে পারে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই আমরা যদি দেখি যে আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে এত বেশি ভ্যারিয়েশন এবং এত বেশি ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টিভ ম্যাটারগুলো রিলেটেড, যে প্রত্যেকটা সায়েন্টিফিক এরিয়াগুলোই আসলে আমাদের এখানে ব্যবহার হতে পারে। সো আলটিমেটলি আমরা যখন এইচএনএম কাজ করেছি আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনেকে আমাদের সাথে জব করেছেন, বুয়েট থেকে ওয়াটার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তারা আমাদের টিমে কাজ করেছেন এবং সবগুলোই আসলে আমাদের কাজে লাগে। সো আলটিমেটলি বিভিন্ন যে প্রজেক্ট অলরেডি রান হচ্ছে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু গো থ্রু করি, তাহলে আসলে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ডিজিটাল ট্রান্সফরমেশনের জায়গাগুলোতে কাজ করার জন্য। সেই সাথে আমার আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস আমাদের এডুকেশনাল বডিগুলো বা আমাদের ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন টেক্সটাইল কলেজ এবং আমাদের এই আরএমজি সেক্টরের ব্যাপারগুলো শুধুমাত্র টেক্সটাইল কলেজ এবং ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ। ওয়াইরাস আমি আমার
রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। তো সেখানে আমি আমার ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলছিলাম যে আসলে why not we are enabling sustainability department, even textile engineering department in our public universities as well. কারণ আসলে যদি আমরা বলি যে আমাদের ইকোনমিতে আসলে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছেই আমাদের এই ইন্ডাস্ট্রিটা, এবং সেক্ষেত্রে স্যার আমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ শেয়ার করলাম। উনি রিসেন্টলি পাকিস্তানে ভিজিট করে যেটা দেখেছেন, যে ইভেন আমিও লাস্ট ইয়ারে গিয়েছিলাম পাকিস্তানে, সেটা আমি দেখেছি যে পাকিস্তান ইন্ডাস্ট্রি এখন খুবই অ্যাগ্রেসিভ তাদের এই জায়গাটাকে মানে খুব স্ট্রং করার জন্য, এবং তাদের গভর্নমেন্ট রিয়েলি কাজ করছে স্টুডেন্ট লেভেলে। তারা তাদের ইউনিভার্সিটিগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাব তৈরি করেছে, যেখানে স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট অবস্থাতেই ইনোভেশনের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে। সো তারা মার্কেটে কিন্তু রেডি হয়ে আসছে যে সাস্টেইনেবল ইনোভেশন নিয়ে তারা নতুন নতুন প্রোডাক্ট তারা কিভাবে এখানে দিতে পারে। এবং সেখানে গভর্নমেন্ট বিভিন্ন অ্যাফিলিয়েটেড বডি এবং বিভিন্ন ফরেন ইনভেস্টমেন্ট বডির সাথে কাজ করছে তাদের এই ল্যাবগুলোকে ডেভেলপ করার জন্য। সো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি ইজ কোয়াইট ম্যাচিউরড in terms of implementing the sustainability activities, but স্যার যেটা বলছিলেন যে আমাদের প্রোডাক্ট ইনোভেশনের জন্য আমাদের আসলে আরো বেশি কাজ করা উচিত, এবং সেটা শুরু হওয়া উচিত আমাদের ইউনিভার্সিটিগুলো থেকেই, এবং আমাদের আরো বেশি এক্সপ্যানশনে যাওয়া উচিত বিভিন্ন ইউনিভার্সিটিতে এই রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সেই সাথে আমি কিভাবে টিমে কাজ করতে পারি, কিভাবে আমি প্রপারলি ইন্টারভিউ দিতে পারি, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা কিভাবে বেসিক লেভেলে কোনটাকে আমরা আসলে সাবজেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোনটাকে আমরা সমস্ত সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে একটা একজন স্টুডেন্টকে কমপ্লিট প্যাকেজ হিসেবে ইন্ডাস্ট্রিতে থ্রো করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে কোলাবোরেটিভলি কাজ করার আমাদের অনেক কিছু আছে প্রফেশনালসদের। সো দ্যাটস অল ইন এ শর্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অনেক সুন্দর উপস্থাপনার জন্য।